আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। এবছর নির্বাচন আয়োজন সম্ভব নয়, রয়টার্সকে বলছে নাহিদ ইসলাম। বাংলাদেশকে প্রতিশোধের চক্র থেকে বের হওয়ার আহ্বান তুর্কের। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত চীন। ডোনাল্ড ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে উৎসাহিত করছে হামাসের অভিযোগ। এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিনি গোষ্ঠীকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের। বিগত সময়ে পাশ হওয়া যে যুদ্ধবিরতির ৩ ধাপের প্রস্তাব, সেখান থেকে সরে যাচ্ছে ইসরায়েল, আর তাতে উৎসাহ যোগাচ্ছে আমেরিকা। এবং আমেরিকা ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব দিচ্ছে নতুন করে, যাতে করে তারা তাদের বন্দীদেরকে মুক্ত করতে পারে এবং গাজাকে তারা পুনরায় একেবারে সর্বাত্মক আক্রমণের মাধ্যমে ধ্বংস করে দিতে পারে। আর এ কারণে যুক্তরাষ্ট্র এখন ৬০ দিনের নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করছে। কিন্তু এর আগে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে সেখানে বলা হয়েছে ৩টি ধাপের কথা। প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হবে এবং সেখানে কি কি করা হবে তা নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তাহলে এখন ৬০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে? এটাই মূলত সূক্ষ্ম ষড়যন্ত্র, যার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠীকে পরাজিত করে সেখানে ইসরায়েলের আধিপত্য বিস্তার করা যায় এবং সম্পূর্ণ গাজাকে দখলে নেওয়া যায়, তার সূক্ষ্ম পরিকল্পনা। এই পরিকল্পনা থেকে আমি মনে করি ফিলিস্তিনকে বের হয়ে আসতে হবে এবং শুধুমাত্র ফিলিস্তিন নয়, ফিলিস্তিনের পাশে পুরো মুসলিম বিশ্বকে দাঁড়াতে হবে। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও ফিলিস্তিনি গোষ্ঠীকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব কেন দিচ্ছে যুক্তরাষ্ট্র, তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবছর নির্বাচন আয়োজন সম্ভব নয়, রয়টার্সকে বলছে নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, এবছর দেশে নির্বাচন হওয়া সম্ভব নয়, কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনও নিশ্চিত করতে পারেনি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, গত ৭ মাসে আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায় আমি মনে করি না এবছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে। গত বছর গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপর গত ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এবছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলছেন, কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা। তবে নির্বাচন যখনই হয় তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছে বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্রে সব রাজনৈতিক দলের ঐক্যমত পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা ১ মাসের মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারি তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব, কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে হবে। এছাড়া তাদের নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেকে সমৃদ্ধশালী ও ধনী ব্যক্তি অর্থায়ন করছে বলে জানিয়েছেন নাহিদ। তিনি বলছেন, শীঘ্রই তারা নতুন অফিস এবং নির্বাচনের জন্য সাধারণ মানুষের কাছে অর্থ সহায়তা চাইবেন। বাংলাদেশকে প্রতিশোধের চক্র থেকে বের হওয়ার আহ্বান তুর্কের। বাংলাদেশকে প্রতিশোধের চক্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা UNHCR এর হাই কমিশনার ও শীর্ষ নির্বাহী ভলকার তুর্ক। বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এক আলোচনা সভায় এই আহ্বান জানিয়েছেন তিনি। ৫ই মার্চ বুধবার জেনেভায় গত বছর জুলাই আগস্টে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত একটি প্রতিবেদন নিয়ে আলোচনা চলছিল। সেখানে বক্তব্য দেওয়ার সময় ভলকার তুর্ক বলেন,
বাংলাদেশের যে প্রতিশোধের চক্র আমরা অতীতে দেখেছি তা থেকে বেরিয়ে আসার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে দেশটির সামনে। জাতিকে ঐক্যবদ্ধ করার, আস্থা গড়ে তোলার জন্য কাজ করার জন্য এখনই আদর্শ সময়। যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা চলছিল সেটি ইউএনএইচসিআর-এ জমা পড়েছে গত 12 ফেব্রুয়ারি। আলোচনা সভায় প্রতিবেদনের সারমর্ম উল্লেখ করে তুর্ক বলেন যে তাদের বিশ্বাস বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য ও সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর সংগঠিত ও নিয়মমাফিক মানবাধিকার লঙ্ঘন করেছেন। এইসব লঙ্ঘনের মধ্যে ছিল শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বেআইনিভাবে আটক এবং নির্যাতন। তাদের বিশ্বাস প্রাক্তন সরকারের কর্মকর্তা, নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রাক্তন ক্ষমতাসীন দলের সাথে সম্পৃক্ত সহিংস ব্যক্তিরা গুরুতর সংগঠিত এবং নিয়মমাফিক মানবাধিকার লঙ্ঘন করেছে, যার মধ্যে ছিল শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বেআইনিভাবে আটক এবং নির্যাতন। তবে তুর্ক এও বলেন যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যেসব প্রতিশোধমূলক ঘটনা ঘটেছে সেসব নথিভুক্ত করেছে ইউএনএইচসিআর। প্রতিবাদ বিক্ষোভ শেষ হওয়ার পর প্রাক্তন ক্ষমতাসীন দলের সমর্থক, পুলিশ কর্মকর্তা এবং নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীসহ সংখ্যালঘুদের উপর গুরুতর প্রতিশোধের ঘটনা আমরা নথিভুক্ত করেছি, বলেন তুর্ক। ইউএনএইচসিআর-এর বুধবারের বৈঠকে সংস্থার সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি ও জাতিসংঘের বাংলাদেশ মিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের তীব্র বিরোধিতা করে একথা জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। বুধবার মার্কিন কংগ্রেসে দ্বিতীয় মেয়াদে প্রথম ভাষণ দেন ট্রাম্প। সেখানে তিনি এপ্রিলের 2 তারিখ থেকে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। যৌথ অধিবেশনে ট্রাম্পের ওই বিস্ফোরক মন্তব্যের পর চীনা দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চায়, তা শুল্ক যুদ্ধ হোক বা বাণিজ্য যুদ্ধ অথবা অন্য যে কোনো ধরনের যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। এতে বলা হয়, ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। তাদের সঙ্গে একই সুর তুলেছে কানাডা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নিশানার আরও এক দেশ মেক্সিকোও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। ট্রাম্পের এমন নীতিতে বিশ্ব কার্যত একটি বাণিজ্য যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে বলে মত বিশ্লেষকদের, কিন্তু এতে ট্রাম্পের কোনো ভ্রুক্ষেপ নেই। তার ঘোষণা অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময়ে রাত 12:01 থেকে মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপ শুরু হয়েছে। অন্যদিকে একই সময়ে চীনের উপর আরোপ করা হয়েছে অতিরিক্ত 10% শুল্ক। এর প্রতিক্রিয়া হিসাবে চীন মার্কিন কৃষি খাদ্যপণ্যে 15% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যেই কার্যকর হবে। তবে এই সমস্যার সমাধানে অবিলম্বে ওয়াশিংটনকে বেইজিংয়ের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে কানাডা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের উপর 25% শুল্ক আরোপ করবে। ওয়াশিংটনের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় স্থানীয় সময় সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। এটি দুই দেশের বাণিজ্য সম্পর্ক বিঘ্নিত ঘটাবে। ডোনাল্ড ট্রাম্পের হুমকি নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে উৎসাহিত করেছে হামাসের অভিযোগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর্যুপরি হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে উৎসাহিত করছে বলে অভিযোগ করেছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এক বার্তায় হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কনুয়া বলেন, বাদবাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার সর্বোত্তম উপায় হল যুদ্ধবিরতিকে দ্বিতীয় ধাপে নিয়ে যাওয়া, মধ্যস্থতাকারীদের পৃষ্ঠপোষকতায় স্বাক্ষরিত চুক্তি মেনে চলতে বাধ্য করা। যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি পাওয়া কিছু ব্যক্তির সঙ্গে বুধবার হোয়াইট হাউসে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর হামাসকে শেষ বার্তা এবং নরকের পরিণতি ভোগের হুমকি দিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, পরে নয়, সব জিম্মিকে এখনই মুক্তি দিতে হবে, মরদেহগুলো ফেরত দিতে হবে, দর কষাকষির সময় শেষ। হামাস নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প আরও বলেন, হামাস নেতৃত্বকে বলছি, এখন গাজা ছেড়ে যাওয়ার সময়, এখনও তোমাদের জন্য সুযোগ রয়েছে।
গাজার সাধারণ মানুষকে হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, গাজার লোকজনকে বলছি, জিম্মিদের আটকে না রাখলে তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। ট্রাম্প এবারই হামাসকে প্রথম হুমকি দেননি। এর আগে গত ডিসেম্বরে তিনি বলেছিলেন, তার অভিষেকের সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে নরকের পরিণতি ভোগ করতে হবে। গত 20 জানুয়ারি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগের দিন ইসরায়েল হামাসের মধ্যে প্রথম পর্যায়ে যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তির চূড়ান্ত আলোচনায় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের পাশাপাশি ট্রাম্পের দূতও অংশ নেন। প্রথম পর্যায় শেষ হওয়ার আগেই দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। প্রথম পর্যায় শেষ হয় গত শনিবার অর্থাৎ 1 মার্চ। 1 মার্চ যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হওয়ার পর গাজায় সর্বাত্মক অবরোধ জারি করে ইসরায়েল। এতে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিকে ঔষধ, খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। দ্বিতীয় দফায় চুক্তি না করেই হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্তির দাবি করেছে ইসরায়েল। ফিলিস্তিনি গোষ্ঠীকে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ে 10 জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছে তারা। বৃহস্পতিবার স্কাই নিউজ আরাবিয়াকে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি একটি সূত্র। তিনি বলছে, যুদ্ধবিরতির মেয়াদ 60 দিন বাড়ানোর শর্তে ওয়াশিংটন 10 জিম্মিকে ছাড়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া এই সময় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু এবং গাজা মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডর নিয়ে ইসরায়েলের অবস্থান নিয়ে আলোচনা হবে। সঙ্গে গাজার মানবিক সহায়তা প্রবেশ শুরুর কথাও বলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র কখন হামাসকে এই প্রস্তাব দিয়েছে সেটি নিশ্চিত নয়। সূত্রটি জানিয়েছে, হামাস এখনও মার্কিনীদের দেওয়া এই প্রস্তাব পর্যালোচনা করছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর মাধ্যমে দখলদার ইসরায়েল গাজার সব ধরনের হামলা বন্ধ করে দেবে। গাজা থেকে তাদের সব সৈন্যকে প্রত্যাহার করে নেবে এবং মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা দেবে না। এরপর শুরু হবে গাজা পুনর্গঠনের কাজ। গত কয়েকদিন ধরে হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হচ্ছে, যা আগে কখনো ঘটেনি। কাতারের রাজধানী দোহায় হামাস, যুক্তরাষ্ট্র ছাড়াও মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশরের প্রতিনিধিরা উপস্থিত থাকছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনায় অখুশি হয়েছে যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস প্রথম যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে সরাসরি আলোচনার বিষয়টি প্রকাশ করে। শোনা যাচ্ছে, এই আলোচনার কারণে ইসরায়েল অখুশি হওয়ার পাশাপাশি উদ্বিগ্ন হয়ে পড়েছে। দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি। ধন্যবাদ।